হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের টপিক হলো প্রিসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ, অ্যাটমসফিয়ার চ্যাপ্টারের লাস্ট পার্ট। বাকি পার্টগুলি আমি আগে ডিসকাস করেছি, যারা দেখোনি তোমরা সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। সবগুলি কিন্তু সিকোয়েন্সে দেওয়া রয়েছে। তো তোমরা সিকোয়েন্সে দেখবে, তাহলে কিন্তু একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস তোমরা রিলেট করতে পারবে, তোমাদের সুবিধে হবে। তার জন্য তোমরা যে ক্লাসগুলি আগে দেওয়া হয়েছে সেগুলি আগে দেখে নাও, সিকোয়েন্সে দেখো, তোমাদের জন্য কাজে আসবে। আর আশা করি আমাদের এই ক্লাসগুলি কাজে আসছে, তোমাদের এটা হেল্পফুল হচ্ছে। আর এই ক্লাসগুলি শেষে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো, এবং তোমাদের যদি নোটসের, মক টেস্টে, ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। আর কোনো সমস্যা হলে, কোনো কনফিউশন থাকলে, তাহলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, তো এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি, প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ। তো প্রথমেই আমরা জেনে নেব প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ কী। এই যে অধঃক্ষেপণ, সেই জিনিসটা কী? জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এই জলকণা বা তুষারকণা ভূপৃষ্ঠে পতনকে অধঃক্ষেপণ বলে, যথা বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি। তো প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ জিনিসটা কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু, মানে বায়ুতে যখন জলীয় বাষ্প থাকে, ধরো বায়ুতে জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্পগুলি কী হলো, উপরে উঠে। উপরে উঠে যত উপরে উঠবে তত কী হবে, অবভিয়াসলি উপরে উঠলে ঠান্ডা হতে থাকবে, ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে এগুলি ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে ধরো মেঘের সৃষ্টি হলো। তারপর পৃথিবী যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেগুলি ধরো ছোট জলকণার রূপে বা তুষারকণার রূপে এগুলি পৃথিবীতে নেমে আসে। তো এই যে পৃথিবীতে নেমে আসে, এই যে প্রক্রিয়াটা, ওইটাকেই কিন্তু বলা হয় অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণে কিছু এক্সাম্পল হলো, যেরকম ধরো বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, তুহিন, এরকম বিভিন্ন রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখে নেব। তো আশা করি অধঃক্ষেপণ জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো। আমি আবার একটু শর্টে বলে দিচ্ছি। বায়ুতে যখন জলীয় বাষ্প থাকবে, তখন জলীয় বাষ্পটা কি হবে, উপরে উঠবে। উপরে উঠলে এটা ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে ছোটো ছোটো ধরো মেঘের সৃষ্টি করলো। তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এগুলি ধরো জলকণার রূপে বা তুষারকণার রূপে এগুলি পৃথিবীতে নেমে আসবে, পৃথিবীতে পতন হবে, ভূপৃষ্ঠে পতন হবে। এই যে পতন হচ্ছে, নিচে যে নামছে, ওই প্রসেসটাকে কিন্তু বলা হয় অধঃক্ষেপণ। ওকে, সো এখন আমরা দেখে নেব অধঃক্ষেপণের প্রকারভেদ। অধঃক্ষেপণ তরল এবং কঠিন দুইভাবেই হয়ে থাকে। অধঃক্ষেপণটা কি, তরলও হতে পারে, লিকুইডও হতে পারে, বা সলিডও হতে পারে। যেরকম ধরো বৃষ্টি হচ্ছে, ওইটা কি, লিকুইড। আবার ধরো এখন অনেক সময় শিলাবৃষ্টি হচ্ছে, বরফের মতন দেখতে, বা ধরো এখন স্নোফল হচ্ছে, তো এগুলো কি, তরলও হতে পারে, কঠিনও হতে পারে, দুইভাবেই কিন্তু হতে পারে। তরল অধঃক্ষেপণ হলো বৃষ্টি, আর কঠিন অধঃক্ষেপণ হলো তুষারপাত, স্লিট বা শিলাবৃষ্টি। যেরকম তরল অধঃক্ষেপণ একটা উদাহরণ হলো বৃষ্টিপাত, আর কঠিন অধঃক্ষেপণ একটা উদাহরণ যেরকম ধরো তুষারপাত রয়েছে, স্লিট রয়েছে, বা শিলাবৃষ্টি রয়েছে। বেশিরভাগ অধঃক্ষেপণ বৃষ্টিপাত হিসেবে পরিচিত হলেও সব রকমের অধঃক্ষেপণই বৃষ্টিপাত নয়। মানে বেশিরভাগ, ম্যাক্সিমাম অধঃক্ষেপণ বৃষ্টিপাত হিসেবে পরিচিত হলেও সব ধরনের অধঃক্ষেপণে যে বৃষ্টি হবে এরকম কিন্তু নয়। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে এসে না পৌঁছলে তাকে অধঃক্ষেপণ বলা যায় না। যখন জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে যতক্ষণ ভূপৃষ্ঠে এসে না পৌঁছায়, ততক্ষণ কিন্তু সেটাকে অধঃক্ষেপণ বলা যাবে না। আর সেই জন্য কুয়াশাকে কিন্তু অধঃক্ষেপণ বলা যায় না, কারণ কুয়াশাটা কি, কুয়াশাটা কিন্তু একদম একদম ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না, তার জন্য কিন্তু এটা বলা হয় কুয়াশাটাকে একদম পুরোপুরিভাবে অধঃক্ষেপণ বলা যায় না। ওকে, তো মেইনলি তোমরা মনে রাখবে অধঃক্ষেপণ কিন্তু দুইভাবেই হতে পারে, তরলও হতে পারে, কঠিনও হতে পারে। এখন শিব কী কী প্রকারভেদ রয়েছে সেটা আমরা জেনে নেব। তো এখানে রয়েছে অধঃক্ষেপণের প্রকারভেদ কী কী: বৃষ্টিপাত, ইলশেগুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, স্লিট, তুষারপাত, শিশির, তুহিন প্রভৃতি হলো অধঃক্ষেপণের উদাহরণ বা অধঃক্ষেপণের প্রকারভেদ তোমরা বলতে পারো। এখন এগুলি আমরা সেপারেটভাবে জেনে নেব। সো প্রথমেই রয়েছে বৃষ্টিপাত বা রেইনফল। যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানির ফোঁটায় পরিণত হয় এবং মাটিতে পড়ে, তখন তাকে বৃষ্টিপাত বলে। মানে যখন জলীয় বাষ্পটা, যখন বাতাসের মধ্যে কি থাকবে, জলীয় বাষ্প থাকবে, জলীয় বাষ্পটা কি হবে, জলীয় বাষ্পটা যে উপর দিকে উঠবে, এটা জলীয় বাষ্পটা উপরে উঠবে, উপরে উঠলে কি হবে, ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে কিন্তু ঘনীভূত হয়ে যাবে, ঘনীভূত হয়ে কিসের সৃষ্টি করবে, মেঘের সৃষ্টি করবে। তখন সেই মেঘ থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে মেঘ থেকে যে পানির ফোঁটায়, মানে জলের যে ফোঁটা, জলের ফোঁটায় পরিণত হয়ে এটা মাটিতে পড়বে। এই যে মাটিতে পড়ে যে লিকুইডটা, তো সেটাকেই কিন্তু বলা হয় বৃষ্টিপাত।
নেক্সট রয়েছে ইলশেগুড়ি বৃষ্টি অর্থাৎ ড্রিজেল। এটি খুব ছোট, এটি খুবই ছোট হয় এবং হালকা বৃষ্টি একটি ধরন, মানে এটি একটি হালকা বৃষ্টির ধরন যেখানে ছোট পানির কণা ধীরে ধীরে মাটিতে পড়ে। সাধারণত এটি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় হয়ে থাকে। মানে বেসিক্যালি এই যে ইলশেগুড়ি বৃষ্টি খুব ছোট একদম হালকা ধরনের এক ধরনের বৃষ্টি হয়ে থাকে। যেরকম ধরো যখন দেখবে শীতের দিনে কুয়াশা থাকবে, কুয়াশা থাকলে অনেক সময় দেখবে 1-2 ফোঁটা এসে অনেক সময় আমাদের উপরে এসে পৌঁছায়। এই যে ছোট ছোট 1-2 ফোঁটা এসে পৌঁছে, ওইটাকেই কিন্তু বলা হয় ইলশেগুড়ি বৃষ্টি। তো আশা করি বৃষ্টিপাত কি আর ইলশেগুড়ি বৃষ্টিটা কি সেটা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে 3 নম্বর শিলাবৃষ্টি বা হিলস্টর্ম। শিলাবৃষ্টিটা কি? মেঘের মধ্যে জলকণা হিমায়িত হয়ে বরফের টুকরোয় পরিণত হয় এবং মাটিতে পতিত হয়। শিলাগুলো সাধারণত গোল বা অনিয়মিত আকারে হয়ে থাকে। তো মেঘের মধ্যে কি হয়? মেঘের মধ্যে যখন নর্মালি বৃষ্টিপাত কি হয় সেটা আমরা বুঝেছি। এখন ধরো বায়ুতে জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্পটা এখন উপরে উঠছে, উপরে উঠলে এটা কি হবে? ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করবে। এখন সেটা একদম আরো বেশি ঠান্ডার কারণে, যত বেশি ঠান্ডা হবে কি হবে? সেটা মানে ঠান্ডা হলে বরফের টুকরোয় পরিণত হবে। তো মেঘের মধ্যে যে জলকণাগুলি রয়েছে ওইগুলি হিমায়িত হয়, মানে ফ্রিজ হয়, এগুলি জমে এরকম ছোট ছোট বরফের টুকরায় পরিণত হয়। বরফের টুকরায় পরিণত হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে এগুলি কিন্তু পৃথিবীতে এসে ছুটে পড়বে। এগুলি অনেকটা ধরো গোল আকৃতি থাকে বা অনিয়মিত কোনো আকারে থাকতে পারে, একটু গোল বা ট্রায়াঙ্গেল শেপ বা এরকম শেপ, বিভিন্ন ধরনের শেপে থাকতে পারে। ওইগুলিকে কিন্তু বলা হয় শিলাবৃষ্টি, যেটা আমরা প্রায় সময় শিলাবৃষ্টি হতে দেখতে পারি বৃষ্টির দিনে। এনিওয়ে, নেক্সট রয়েছে 4 নম্বর স্লিট। স্লিট কি? এটি এমন এক ধরনের অধঃক্ষেপণ যেখানে বৃষ্টির ফোঁটাগুলি আংশিক বরফে পরিণত হয় এবং জমাট বাঁধা অবস্থায় মাটিতে পড়ে। স্লিটটা কি? স্লিট হলো এটি এরকম এক ধরনের অধঃক্ষেপণ যেখানে বৃষ্টির যে ফোঁটাগুলি রয়েছে সেটা কিছুটা বরফ, মানে পুরোপুরি একদম বরফও হয় না, আবার একদম পুরোপুরি জলও থাকে না, কিছুটা বরফ হয়, আংশিক বরফে পরিণত হয়। আংশিক বরফে পরিণত হয় এরকম জমাট বাঁধা অবস্থায় এসে মাটিতে পড়ে, তখন সেটাকে বলা হয় স্লিট। নেক্সট রয়েছে তুষারপাত। তুষারপাত অর্থাৎ স্নোফল। যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে তখন জলীয় বাষ্প সরাসরি বরফে পরিণত হয়ে তুষারপাতের সৃষ্টি করে। স্নোফল, এই যে স্নোফল হয়তো অনেকে আমরা সামনাসামনি দেখেছি বা ধরো আমরা এমনিতে মোবাইল টিভিতে আমরা দেখে এসেছি। তো এই যে তুষারপাতটা কি? দেখো, যখন বায়ুমণ্ডলের তাপমাত্রাটা একদম নিচে চলে যায়, মানে তাপমাত্রা যদি কমে যায় তাহলে কি একদম ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে কি হবে? জলীয় বাষ্পে মানে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার আগে জলীয় বাষ্পটা সরাসরি বরফে পরিণত, জলীয় বাষ্পটা ডিরেক্টলি বরফে পরিণত হয়ে গেল। তো বরফে পরিণত হয়ে গেলে এটা কি? পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বলে এগুলি নিচে এসে পৌঁছবে। তো এগুলি যে নিচে এসে পৌঁছায় তখন কিন্তু তুষারপাতের সৃষ্টি হয়। ওইটাকে কি বলে? তুষারপাত বা স্নোফল। নেক্সট রয়েছে শিশির বা ডিউ। রাতে যখন তাপমাত্রা কমে যায় তখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরল পানির বিন্দুতে পরিণত হয় এবং গাছের পাতা, ঘাস বা মাটির উপর পড়ে। শিশির কি? তো রাত্রিবেলা আমরা জানি তাপমাত্রা কমে যায়, দিনের তুলনায় রাত্রিবেলায় তাপমাত্রা অনেকটা কমে যায়। যখন রাত্রে তাপমাত্রাটা কমে যায় তখন বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পগুলি থাকে এগুলি উপরে উঠতে থাকে, উপরে উঠে এগুলি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে এগুলি আবার মানে জলের মতো পানির বিন্দু হয়ে, মানে জলের ফোঁটা ফোঁটা পরিণত হয়ে এগুলি নিচে পড়ে অনেক সময় গাছের পাতার মধ্যে বা ফুলের মধ্যে, ঘাসের মধ্যে এগুলি পড়ে থাকে। ওইটাকে শিশির বলা হয়। যেরকম ধরো অনেক সময় দেখবে আমরা যদি মর্নিং ওয়াক করতে যাই, তোমরা তো মর্নিং ওয়াকে গেলে বা ধরো সকালে তোমরা ফুল তুলতে গেলে, তখন দেখবে অনেক সময় ঘাসের মধ্যে, পাতার উপর, ফুলের উপর বা ঘাসের উপর, মাটির উপর যে ছোট ছোট মানে জলের ফোঁটা পড়ে থাকে, ওইটাকে কিন্তু বলা হয় শিশির। তো আশা করি শিশির কি বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে তুহিন। শিশির বুঝলে এটাও তোমরা বুঝতে পারবে। তুহিন বা ফ্রস্ট। যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় তখন শিশির বরফে পরিণত হয়ে গাছের পাতা, ঘাস বা মাটির উপর সাদা বরফের স্তর তৈরি করে, যা তুহিন নামে পরিচিত। মানে আমরা আগে কি পড়েছি? শিশিরটা কি? শিশিরটা হলো যখন রাত্রেবেলা তাপমাত্রাটা কমে যায় তখন কি হয়? এই যে জলীয় বাষ্প, বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে, এটা এই জলটা ছোট ছোট ফোঁটা এসে অনেক সময় পাতার মধ্যে, ঘাসের মধ্যে, মাটির মধ্যে এগুলি পড়ে থাকে। এখন যখন তাপমাত্রাটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়, একদম হিমাঙ্কের নিচে চলে যায়, হিমাঙ্কের নিচে হয়ে যায়, আরও বেশি ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এই পানির ফোঁটাগুলি বরফে পরিণত হয়। তখন ওই যে গাছের পাতার উপর, ঘাসের উপর বা মাটির উপর এগুলি জল না হয়, এগুলি মানে জল পড়ে এগুলি কি হয়? মানে ঠান্ডার কারণে এগুলি বরফ হয়ে যায়। বরফে মানে মাটির উপর, ঘাসের উপর সাদা বরফের একটা লেয়ার পড়ে যায়, লেয়ার তৈরি করে, ওইটাকেই কিন্তু বলা হয় তুহিন। ওকে, সো এগুলি কি? এগুলি হলো অধঃক্ষেপণের কিছু প্রকারভেদ। তো আমরা কি কি দেখলাম অধঃক্ষেপণের প্রকারভেদের মধ্যে? প্রথমেই দেখলাম বৃষ্টিপাত, তারপর ইলশেগুড়ি বৃষ্টি, নেক্সট দেখলাম শিলাবৃষ্টি, তারপর স্লিট, তারপর দেখে নিয়েছি তুষারপাত, শিশির,
তুহিন। তো আশা করি এই পার্টগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, নামগুলি ভালোভাবে মনে রাখবে। ধরো পরীক্ষাতে এখন কোশ্চেন আসলো, এই যে তুহি বা এরকম দিল, নিচের কোনটা অধক্ষেপণের প্রকারভেদ। ধরো তুহিন দিয়ে দিল, তারপর দিয়ে দিল যে তুহিন খোয়াশা নাকি কোনোটাই নয়, তখন কিন্তু হবে তুহিন, কারণ খোয়াশা একটু আগে বলেছিলাম এটা কিন্তু অধক্ষেপণ নয়। এখন ধরো দিয়ে দিল নিচের কোনটা নিচের কোনটা অধক্ষেপণের যে প্রকারভেদ, শিশির, তুহিন, স্লিট, তখন কিন্তু হবে উপরের সবগুলি। এই নামগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে আর এই জিনিসগুলি একটু বুঝে রাখবে। এগুলো কিন্তু মুখস্থর বিষয় না, এগুলি জাস্ট তোমরা বোঝার জন্য আমি দিয়ে দিয়েছি। এনিওয়ে, এখন আমরা দেখে নেব খুবই ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত, মানে টাইপস অফ রেইনফল, মানে বৃষ্টির বিভিন্ন টাইপস রয়েছে, সেগুলি আমরা দেখতে লাগবে। উৎপত্তির কারণ ও বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে বৃষ্টিপাতকে সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টি শ্রেণীতে? তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। সেই তিনটি ভাগ কি কি? পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাত বৃষ্টিপাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে দেখা যায়। ওকে, সো প্রথমে আমরা দেখে নেব পরিচলন বৃষ্টিপাত। তো এগুলো আমরা এক এক করে দেখে নেব। সো ফার্স্ট ওয়ান, পরিচলন বৃষ্টিপাত অর্থাৎ কনভেকশনাল রেইনফল। এই পরিচলন বৃষ্টিপাতটা কিভাবে উৎপত্তি হয় বা এই ধরনের বৃষ্টিপাতটা কি, বৃষ্টিপাত কি সেটা আমরা আগেই দেখেছি। এখন বৃষ্টিপাতের মধ্যেও কিছু টাইপস, তার মধ্যে একটা হলো পরিচলন বৃষ্টিপাত। তো তার উৎপত্তির কারণ, উৎপত্তিটা কিভাবে হয়? যখন সূর্যের তাপে ভূমি ও জলাশয় গরম হয়ে যায়, তখন জলীয় বাষ্প দ্রুত উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। তো পরিচলন বৃষ্টিপাতটা কিভাবে সৃষ্টি হয়? প্রথমত এটা হয় খুব গরম জায়গার মধ্যে। গরম জায়গা কোন জায়গাতে হবে? যেখানে সূর্যের তাপটা সবচেয়ে বেশি এসে পৌঁছবে। সূর্যের তাপ কোথায় সবচেয়ে বেশি পড়ে? নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ নিম্ন অক্ষাংশে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপটা বেশি এসে পৌঁছায়। তাহলে ওই জায়গায় কী থাকবে? গরম থাকবে, তার জন্য তো উষ্ণমণ্ডল বলা হয়। তো এই যে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে যেখানে সূর্যের তাপটা সবচেয়ে বেশি, সূর্যের তাপ বেশি থাকার কারণে সূর্যের তাপটা যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, ভূপৃষ্ঠের মধ্যে স্থলভাগও রয়েছে, জলভাগও রয়েছে। তো যত জায়গায় জলভাগ রয়েছে, মানে জলাশয় রয়েছে, জলাশয় এখন সমুদ্র, হ্রদ, নদী, পুকুর, খাল, বিল প্রভৃতি হতে পারে, ইত্যাদি হতে পারে, মানে বিভিন্ন জলাশয় রয়েছে। এখন যখন সূর্যের খুব বেশি তাপটা, কারণ নিরক্ষীয় অঞ্চলে খুব বেশি সূর্যের তাপ এসে পৌঁছায়, ডিরেক্টলি সূর্যের তাপ এসে পৌঁছায়, মানে লম্বলম্বিভাবে পৌঁছায়। তার জন্য কী হবে? সূর্যের তাপটা যখন খুব লম্বলম্বিভাবে এসে নিরক্ষীয় অঞ্চলে পৌঁছাবে, নিরক্ষীয় অঞ্চলে যে জলভাগ রয়েছে, জলভাগের মধ্যে পৌঁছবে, তখন কি হবে? খুব বেশি গরমের কারণে এই জলভাগ থেকেই, জলাশয় থেকে, মানে সমুদ্র, হ্রদ, নদী, পুকুর, খাল, বিল, এগুলি থেকে কি হবে? যে এগুলি থেকে বাষ্পীভবন হয়ে, মানে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হবে জলীয় বাষ্পগুলি, কি উপর দিকে উঠতে থাকবে। যত উপরে উঠবে জলীয় বাষ্পটা কি হতে থাকবে? ঠান্ডা হতে থাকবে। ঠান্ডা হয়ে যখন উপরে যাবে, ওইটা জমে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এরকম মেঘের সৃষ্টি করবে। মেঘের সৃষ্টি হওয়ার পরে তারপর কি হবে? এটা ঘনীভূত হয়ে যখন মেঘের সৃষ্টি হবে, তখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে মেঘ থেকে কি হবে? বৃষ্টিপাত ঘটবে, মেঘ থেকে বৃষ্টিপাত ঘটবে। তো ওই ধরনের বৃষ্টিপাতকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত। ওকে, তো এইভাবে করে পরিচলন বৃষ্টিপাতটা উৎপত্তি হয়। আর পরিচলন বৃষ্টিপাত কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে বা নিম্ন অক্ষাংশে দেখা যায়, যেটাকে উষ্ণমণ্ডল আমরা বলে থাকি। তো কিভাবে হয় সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে যখন সূর্যের তাপটা যেখানে সবচেয়ে বেশি পৌঁছবে, মানে সূর্যের তাপ যখন বেশি এসে পৌঁছবে, তো ওই জায়গাটা গরম থাকবে। আর ওই জায়গাটা গরম থাকলে ওইখানে যে জলাশয় রয়েছে, যে জলের পাড়টা রয়েছে, ওইখান থেকে জলীয় বাষ্প দ্রুত উপরে উঠতে থাকবে। উপরে উঠে এটা ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হবে। তারপর সেই মেঘ থেকে যে বৃষ্টিপাতটা ঘটবে, সেই ধরনের বৃষ্টিপাতকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত। তো আশা করি পরিচলন বৃষ্টিপাত কি সেটা বুঝতে পেরেছো, মানে কিভাবে উৎপত্তি হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব পরিচলন বৃষ্টিপাতের ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য। সাধারণত নিরক্ষীয় ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি হয়। মানে সাধারণত নিরক্ষীয় অঞ্চলে, যেটা আমি আগেই বলেছি, কারণ নিরক্ষীয় অঞ্চলে কি হয়? সূর্যের তাপটা ডিরেক্টলি এসে পৌঁছায়, খুব বেশি এসে পৌঁছায়। তো সূর্যের তাপ বেশি পৌঁছলে ওইখানে গরমটা বেশি থাকবে, যার কারণে ওই জায়গাটাকে উষ্ণমণ্ডলও বলা হয়। তো নিরক্ষীয় অঞ্চলে বা গ্রীষ্মমণ্ডল, মানে যে জায়গায় খুব গরম থাকে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এরকম পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। প্রধানত দুপুর বা বিকেল দিকেই ঘটে, মানে প্রধানত এই ধরনের বৃষ্টিপাত দুপুর বা বিকেল দিকেই ঘটে। মানে এটা কোনো রাত্রেবেলা বা ধরো সকাল দিকে হয় না, এটা দুপুর বিকাল দিকেই হয়ে থাকে। কেন হয়ে থাকে? নিরক্ষীয় অঞ্চলে বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যখন সূর্যের তাপটা অবভিয়াসলি রাত্রেবেলা তো থাকবে না, দিনেই থাকবে। দিনের বেলা এখন ধরো সকাল দিকে সূর্য উঠলো, এখন কি হলো? সারাদিন সূর্যের আলো পেতে পেতে জলটা ভূপৃষ্ঠের মধ্যে যে জলাশয় রয়েছে, জলাশয়টা গরম হতে থাকলো। গরম হতে 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 যে জলীয় বাষ্প খুব দ্রুত উপরে উঠতে লাগলো, উপরে উঠে এগুলো ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হলো। তারপর ওই মেঘ থেকে আবার বৃষ্টিপাত হচ্ছে, মেঘ থেকে সেই বৃষ্টিপাতটা হচ্ছে, ওইটাই হলো পরিচলন বৃষ্টিপাত। তো এই যে সারাদিনে কি হলো? একদম সকাল থেকে এই সূর্যের আলোটা এসে পৌঁছলো,
সূর্যের উত্তাপটা এসে ভূপৃষ্ঠে পৌঁছলো, জলাশয়টা গরম হলো, গরম হয়ে উপরে গেল, উপরে গিয়ে ঘনীভূত হলো, ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর ঘনীভূত হয়ে মেঘ হলো, মেঘ থেকে তারপর বৃষ্টিপাত হলো। তো এই প্রসেসটা হতে হতে দুপুর বিকেল হয়ে যায়। তার জন্যই বলা হয় পরিচলন বৃষ্টিপাতটা নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি হয়, আর তাও সেটা প্রধানত দুপুর বিকেল দিকেই হয়ে থাকে, প্রধানত দুপুর বিকেল দিকেই কিন্তু হয়ে থাকে। বজ্রপাত ও বিদ্যুৎ চমক সহ প্রবল বর্ষণ হয়ে থাকে, মানে আর এই পরিচলন বৃষ্টি শুধু বৃষ্টিপাতই নয়, তার পাশাপাশি বৃষ্টির সময় খুব বেশি বজ্রপাত হয়ে থাকে, বিদ্যুৎ চমকায়, খুব বেশি বিদ্যুৎ চমকে প্রবল বর্ষণ হয়, খুব বেশি বৃষ্টি হয়ে থাকে। সংক্ষিপ্ত সময়ের জন্য হয় কিন্তু তীব্র বর্ষণ হয়, মানে হয় অল্প সময়ের জন্য কিন্তু খুব বেশি হয়। ওকে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে বজ্র বিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত ঘটে, মানে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ এই ধরনের বৃষ্টিপাত হয়, মানে পরিচলন বৃষ্টিপাত ঘটে। আর এই জন্যই পরিচলন বৃষ্টিপাতকে 4 o'clock রেইন বলে, মানে যেহেতু বিকেল দিকে হয় তার জন্য এটার একটা নাম দিয়েছে কি 4 o'clock রেইন বলা হয়। এখন যদি বলা হয় 4 o'clock রেইন বলা হয় কোন বৃষ্টিপাতকে, তখন কি হবে পরিচলন বৃষ্টিপাত, বা বলতে পারে পরিচলন বৃষ্টিপাত সাধারণত কোন অঞ্চলে দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, না নাতিশীতোষ্ণ অঞ্চলে, তখন কি হবে নিরক্ষীয় অঞ্চলে। তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তার কিছু এক্সাম্পল দেখে নিই। অ্যামাজন, কঙ্গো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই বৃষ্টিপাত সাধারণত হয়ে থাকে। তো পরিচলন বৃষ্টিপাত সাধারণত কোন অঞ্চলে হয়ে থাকে, অ্যামাজন, কঙ্গো, দক্ষিণ পূর্ব এশিয়ার যে গ্রীষ্মমণ্ডলে যে গরম জায়গাগুলি রয়েছে সেই অঞ্চলে কিন্তু এরকম পরিচলন বৃষ্টিপাত সাধারণত হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছো পরিচলন বৃষ্টিপাতটা কিভাবে উৎপত্তি হয়, তার বৈশিষ্ট্য এবং এক্সাম্পলটাও আশা করি তোমরা জেনে নিয়েছো। তো আশা করি তোমরা এই পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ধরনের ডাউট থাকলে তোমরা এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি ডাউট থাকবে না। তোমরা এই ক্লাসগুলি করার পর নোটস তোমাদের কাছে থাকলে নোটসটা পড়লে, তারপর মক টেস্ট দিলে, তো এইভাবে করলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং হবে। কারণ শুধু ক্লাস দেখে গেলাম তাহলে কিন্তু একটা সময় মাথায় থাকবে না, আর শুধু ক্লাস করলাম, পড়লাম, মক টেস্ট দিলাম না, তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে না। তার জন্য বারবার বলে থাকি ক্লাস করবে, পড়বে, পিডিএফ নোটস থেকে হোক কিংবা হার্ড কপি নোটস থেকে হোক, যেটাই তোমাদের কাছে রয়েছে, যেভাবে তোমাদের সুবিধা, পড়ার পর মক টেস্ট দেওয়া খুবই গুরুত্ব। মক টেস্ট দিলেই তো তোমরা জানতে পারবে কতটুকু প্রস্তুত হয়েছো। তো তোমাদের ক্লাসেসে প্রয়োজন হলে, মক টেস্টে প্রয়োজন হলে, নোটসে প্রয়োজন হলে, অনলাইন হোক কিংবা অফলাইন, যেভাবে প্রয়োজন, যেটাই প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো। এটা আমাদের সাকসেস মাস্টারের অফিসিয়াল নাম্বার। এই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো ডিটেলসটা। এনিওয়ে, তো আশা করি তোমরা পরিচলন বৃষ্টিপাত বুঝতে পেরেছো। এখন আমরা যাই নেক্সট যেটা রয়েছে 2 নম্বর, শৈলক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ যে অরোগ্রাফিক রেইনফল। শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কি বা কিভাবে উৎপত্তি হয়, তার উৎপত্তির কারণটা কি? যখন আর্দ্র বায়ু পর্বতের ঢালে উঠে উপরের ঠান্ডা পরিবেশে পৌঁছে তখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয়। তো শৈলক্ষেপ বৃষ্টিপাত আগে যখন পরিচলন বৃষ্টিপাতটা নিরক্ষীয় অঞ্চলে বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রধানত হয়ে থাকে, আর শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিন্তু পর্বত্য অঞ্চলে, মানে পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। কোন অঞ্চল? পার্বত্য অঞ্চলে, মানে ধরো যে যাতে পাহাড় আছে বা উঁচু জায়গা আছে সেখানে কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। ধরো একটা পাহাড় রয়েছে, ওকে, পাহাড় রয়েছে। এখন কি হলো, এখন এখানে আর্দ্র বায়ু রয়েছে, বাতাস রয়েছে। এই আর্দ্র বায়ুটা কি হলো, আর্দ্র বায়ুটা এদিকে পর্বতের ঢাল উপর দিকে উঠলো, যত উপর দিকে উঠবে এটা কি হতে থাকবে, বাতাসটা ঠান্ডা হতে থাকবে। তো বাতাসটা যখন ঠান্ডা হয়ে থাকবে, বাতাসের মধ্যে অবভিয়াসলি কি থাকবে, ধরো উপরে উঠলো ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে এগুলি কি হলো, ঠান্ডা পরিবেশে পৌঁছলে ওখানে জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে মেঘের পরিণত হলো, ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করলো, আর সেই মেঘ থেকে তখন এদিক থেকে বৃষ্টি হলো। তখন ওইটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। কি বলা হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর এই শৈলক্ষেপ বৃষ্টিপাতটা যে হয়, ধরো এখানে মেঘের সৃষ্টি হলো, এখানে বৃষ্টিপাত হলো, এখন এইখানে বৃষ্টিপাত যে হবে এটা কিন্তু অনেক সময় ধরে বৃষ্টিপাতটা হয়। তো বৃষ্টি হওয়ার পর দেখবে মেঘটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, মানে মেঘটা আর কিন্তু থাকে না, কারণ মেঘের মধ্যে যে জলীয় বাষ্পগুলি ঘনীভূত হয়ে তো মেঘটা সৃষ্টি হয়। বেসিক্যালি জল জমে থাকে, সেই জলটা তো ভূপৃষ্ঠে পড়ে যায়, তখন মেঘটা কি হয়, থাকে না, মানে এটা আকাশটা পরিষ্কার হয়ে যায়। তখন এই মেঘটা কিন্তু একটা জায়গায় স্থির থাকে না, ধরো এটা যেদিকে বাতাস যায়, ধরো এদিকে বাতাস যাচ্ছে, তো মেঘটাও কিন্তু এদিকে অতিক্রম করবে। তো একটা সময় এদিকে অতিক্রম করতে করতে দেখা গেল এখানে গিয়ে মেঘটা আর বেশি নেই বা থাকলেও খুব কম রয়েছে। তার জন্য দেখ অনেক সময় কি হয়, পর্বতের এক সাইডে বৃষ্টি হচ্ছে, আরেক সাইডে কিন্তু বৃষ্টি হয়নি বা হলেও খুব কম হয়েছে। তো যেই সাইডে বৃষ্টি হচ্ছে সেই ঢালটাকে, মানে পর্বতের এই ঢালটাকে বলা হয়, এই সাইডটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। আর যেই সাইডে বৃষ্টি হয়নি সেটাকে বলা হয় অনুবাদ ঢাল, যেটা আমরা পরের স্লাইডগুলিতে পড়বো। এখন তোমরা এতটুকু মনে রাখো,
ষোলকের বৃষ্টিপাত যেটা পার্বত্য অঞ্চলে হয়ে থাকে কিভাবে হয়, যখন আর্দ্র বায়ু পর্বতের এই ঢাল বেয়ে যখন উপরে উঠবে তখন ঠান্ডা পরিবেশে পৌঁছে, কারণ পাহাড়ে যত উপরে উঠবো আমরা তত ঠান্ডা থাকবে, তো ঠান্ডা পরিবেশে বাতাসটা গেলে বাতাসটাও ঠান্ডা হবে, বাতাসটা ঠান্ডা হয় ওখানে যে জলীয় বাষ্পটাও কিন্তু ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করবে, তারপর সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে, আর ওই ধরনের বৃষ্টিপাতকে বলা হয় ষোলকের বৃষ্টিপাত। তো আশা করি ষোলকের বৃষ্টিপাত জিনিসটা কি এবং কিভাবে উৎপত্তি হয়, উৎপত্তির কারণটা কি সেটা বুঝতে পেরেছো। এখন বৈশিষ্ট্য দেখে নিই। সাধারণত পাহাড়ি বা উঁচু অঞ্চলে হয়ে থাকে, যেটা আগেই বলেছি, সাধারণত পাহাড়ি বা উঁচু অঞ্চলে হয়ে থাকে। পর্বতের বায়ুবাহিত ঢালে বেশি বৃষ্টি হয়, বিপরীত ঢালে কম বা একেবারেই হয় না। মানে ধরো পর্বত রয়েছে, পর্বতের এই সাইডে বাতাসটা উপরে গেল, উপরে গিয়ে ঠান্ডা হয়, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়েছে, তো এইদিকে বৃষ্টি হয়েছে, তো এই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। আর অপর সাইডে ধরো বৃষ্টিটা হলো না বা হলো খুব কম হলো, কারণ ধরো মেঘটা এদিকে অতিক্রম করতে করতে ওই দিকের মেঘের মধ্যে আর জলীয় বাষ্প থাকলো না, তো মেঘটা কি হলো, শেষ হয়ে গেল, বা ধরো খুব কম পরিমাণ জলীয় বাষ্প থাকলো, তো এখানে এক হয়তো খুব কম হবে আর বা আদারওয়াইজ একদম হবেই না, তো এই সাইডটাকে বলা হয় অনুবাদ ঢাল। তো পর্বতের যেই সাইডে বাতাসটা বাহিত হয়, বায়ু বাহিত হয়, সেই সাইডে বেশি বৃষ্টি হয়, আর তার ঠিক এক্সাক্ট অপোজিট যে সাইডটা রয়েছে ওই সাইডের মধ্যে কিন্তু কম হয় বা একেবারে হয় না। দীর্ঘস্থায়ী বৃষ্টি হতে পারে, আর এই যে বৃষ্টিটা হয় এটা অনেক সময় ধরে হতে পারে। কৃষির জন্য উপযোগী, আর এই ধরনের বৃষ্টিটা কৃষির জন্য খুবই উপযোগী। এখন আমরা এক্সাম্পল দেখে নিই। ভারতে পশ্চিমঘাট ও হিমালয় পার্বত্য এলাকায় এই ধরনের বৃষ্টিপাত ঘটে, মানে ভারতের পশ্চিমঘাট ও হিমালয় পার্বত্য এলাকায় এই ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। তো এক্সাম্পলগুলি মনে রাখবে। তো এটা গেল কি শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো শৈলক্ষেপ বৃষ্টিপাতে আরও কিছু পার্ট রয়েছে খুব ইম্পর্টেন্ট, প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালকে আর অনুবাদ ঢালকে তোমাদেরকে আগেই বলেছি, আমি আবারও বলে দিচ্ছি। বায়ু প্রবাহ এসে পাহাড় পর্বতের গায়ে যেদিকে প্রতিহত হয়, বৃষ্টিপাত ঘটায় পাহাড় পর্বতের সেই দিককে প্রতিবাদ ঢাল বলে। প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টি হয়, মানে এই যে পাহাড় রয়েছে, এখন এদিক থেকে বাতাস আসলো, এদিকে বাতাসটা এসে উপর দিকে উঠলো, ঠান্ডা হয়ে এগুলি জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হলো, তো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, তো এই সাইডটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। এই সাইডে কি বলা হয়, প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর অনুবাদ ঢাল কি, যে বায়ু প্রবাহ এসে পাহাড় পর্বতের গায়ে যেদিকে প্রবাহিত হয়, বৃষ্টিপাত ঘটায় পাহাড় পর্বতের সেই দিককে প্রতিবাদ ঢাল বলে। আর এই পাহাড় পর্বতে প্রতিবাদ ঢালের বিপরীত দিকে, মানে প্রতিবাদ ঢালের এক্সাক্ট বিপরীত দিকটাকে বলা হয় অনুবাদ ঢাল, যেটাকে বৃষ্টিচায়ী অঞ্চলও বলা হয়, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর তাতে আর জলীয় বাষ্প থাকে না, মানে প্রতিবাদ ঢালে এই সাইডে যখন বৃষ্টিটা হয়, যখন জলীয় বাষ্পগুলি ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়, তারপর বৃষ্টিটা হচ্ছে, তো প্রতিবাদ ঢালে এত পরিমাণে বৃষ্টি হয় যখন মেঘ এই সাইডে যেতে যেতে আর জলীয় বাষ্প থাকে না, তার জন্য ওই সাইডে অনেকটা কম হয় বা অনেক সময় হয়ই না। তো জলীয় বাষ্পহীন ওই শুকনো বাতাস পাহাড়ের ডালে অতিক্রম করে পাহাড়ের অপর দিকে অনুবাদ ঢালে গেলে সেখানে আর বৃষ্টিপাত হয় না বা হলেও অনেকটা কম হয়, তো এটাকে বলা হয় অনুবাদ ঢাল। ধরো তোমরা একটা পিকচার মনে রাখবে, ধরো এটা পাহাড় হলো, এই সাইডে কি হলো, এই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, এটা প্রতিবাদ ঢাল, অন্য সাইডে বৃষ্টি হলো না বা হলেও কম হলো, সেটা হলো অনুবাদ ঢাল। তো আশা করি প্রতিবাদ আর অনুবাদ ঢাল কি সেটা বুঝতে পেরেছ। এখন দেখব বৃষ্টিচ্ছায়ী অঞ্চল। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু পাহাড় পর্বতে বাধা পেয়ে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর তাতে আর জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্পহীন ওই শুকনো বাতাস পাহাড় পর্বতে অতিক্রম করে পাহাড়ের অপর দিকে অনুবাদ ঢালে গেলে এবং উপর থেকে নিচে নামা দরুণ উষ্ণতা বৃদ্ধি পাওয়া সেখানে আর বিশেষ বৃষ্টিপাত হয় না বা পরিমাণ কম হয়। পাহাড়ে বায়ুমুখী দিকে বিপরীত দিকের প্রায় বৃষ্টিহীন অনুবাদ ঢালকে বৃষ্টিচ্ছায়ী অঞ্চল বলা হয়। বেসিক্যালি মনে রাখবে আগের স্লাইডে যেটা আমরা পড়েছি, অনুবাদ ঢালকে বৃষ্টিচ্ছায়ী অঞ্চলও বলা হয়। তো বৃষ্টিচ্ছায়ী অঞ্চল বলা হয় কোনটাকে, অনুবাদ ঢালকে। তাই একটা উদাহরণ রয়েছে দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে আমরা পড়েছিলাম, এই যে মৌসুমী বায়ু নিয়ে প্রিভিয়াস ক্লাসে পড়েছি, যারা দেখুনি সেই ক্লাসটা দেখে না তাহলে এটা বুঝতে পারবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে যখন পশ্চিম উপকূলে পশ্চিমঘাট পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়, তখন পাহাড়ের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত হয়। ধরো এটা পাহাড় রয়েছে, এটা হলো পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি, প্রতিবাদ ঢাল। তার অপর সাইডে কি হয়ে যাবে, অনুবাদ ঢাল। ওকে, তো পশ্চিমঘাট অতিক্রম করে এই বায়ু প্রবাহ দাক্ষিণাত্যের মালভূমি ও মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু জলীয় বাষ্পের ঘাটতির ফলে পরে বলে এখানকার বৃষ্টিপাত কম হয়। তাই পশ্চিমঘাট পর্বতের পূর্বাংশকে বৃষ্টিচ্ছায়ী অঞ্চল বলে। তার জন্য পশ্চিমঘাটের যে বিপরীত সাইডে, মানে পূর্ব সাইডে পূর্বাংশকে
বৃষ্টির ছায়া অঞ্চল, মানে বৃষ্টির ছায়া অঞ্চল কোনটাকে বলা হয়? অনুবাদ ডাল, যেই সাইডে বৃষ্টি হয় না বা হলে অনেকটা কম হয়, সেটাকে বলা হয় কি? বৃষ্টির ছায়া অঞ্চল। তো আশা করি এই পার্টটাও বুঝতে পেরেছো। তো এটা গেল শৈলক্ষেপ বৃষ্টিপাত। এখন আমরা দেখব 3 নাম্বার ঘূর্ণবাদ বৃষ্টিপাত। ঘূর্ণবাদ বৃষ্টিপাত মানে সাইক্লোন বা ফ্রন্টাল রেইনফল। তার উৎপত্তির কারণ, যখন উষ্ণ ও আর্দ্র বায়ুর সঙ্গে ঠান্ডা ও শুষ্ক বায়ু মিলিত হয়, তখন উষ্ণ বায়ু উপরে উঠে ঠান্ডা হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। ঘূর্ণবাদটা কি? যখন দেখবে ঝড় তুফান হবে, ঝড় তুফান হওয়ার আগে দেখবে আমাদের খুব গরম লাগে, যে ঝড় তুফান হবে তার আগে কিন্তু খুব একটা গরম লাগে, কারণ তখন সেখানে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হয়। উষ্ণ ও আর্দ্র বায়ু, ধরো খুব গরম লাগে, ধরো উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হচ্ছে, আর ঝড়ের মানে বৃষ্টি হওয়ার দেখবে কিছুক্ষণ আগে একটা ঠান্ডা বাতাস, তখন ঠান্ডা বাতাস আসলো। তো এই যে ঠান্ডা ও শুষ্ক বাতাস, চারিদিকে উষ্ণ ও আর্দ্র বাতাস আসলো, দুইটা এসে মিলিত হয়েছে। মিলিত হলে এই যে উষ্ণ বাতাসটা মানে গরম বাতাসটা আছে, এটা কিন্তু উপর দিকে চলে যায়, আর ঠান্ডা বাতাসটা ভূপৃষ্ঠেই থেকে যায়। তো যখন উপর দিকে ওঠে, যত উপর দিকে উঠবে তত ঠান্ডা হতে থাকবে। ঠান্ডা হয়ে জলীয় বাষ্পগুলি ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হবে। তারপর সেই মেঘ থেকে প্রবল বেগে বৃষ্টিপাত হবে। ওই যে বৃষ্টিপাতটা হয়, ওইটাকে কিন্তু বলা হয় ঘূর্ণবাদ বৃষ্টিপাত। কি বলা হয়? ঘূর্ণবাদ বৃষ্টিপাত বলা হয়। যেটা উষ্ণ ও আর্দ্র বায়ুর সঙ্গে যখন ঠান্ডা ও শুষ্ক বায়ু মিলিত হয়, তখন যে উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠে যায়, উঠে জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে যে বৃষ্টিপাতটা ঘটায়, সেটাকে বলা হয় ঘূর্ণবাদ বৃষ্টিপাত। এখন দেখব তার বৈশিষ্ট্য। সাধারণত মধ্য ও উচ্চ অক্ষাংশ হয়ে থাকে। এটা কোথায় হয়ে থাকে? মধ্য ও উচ্চ অক্ষাংশ। এখন মধ্য ও উচ্চ অক্ষাংশ কি? যারা আগে ক্লাসগুলি দেখেছো তারা এটা বুঝতে পারবে। আমি আবার একটু বলে দিচ্ছি। ধরো এটা হলো পৃথিবী, মাঝখানে এইটা রেখাটা কি? নিরক্ষরেখা 0 ডিগ্রি। তারপর এদিকে রয়েছে কর্কটক্রান্তি রেখা, এদিকে মকরক্রান্তি রেখা। তারপর এখানে রয়েছে কি? সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, আর এদিকে রয়েছে 90 ডিগ্রি নর্থ, আর এদিকে 90 ডিগ্রি সাউথ রয়েছে। ওকে, তো এই জায়গাটা কি নাতিশীতোষ্ণ অঞ্চল। এই নাতিশীতোষ্ণ অঞ্চলটাকে কি বলা হয়? মধ্য অক্ষাংশ। আর হিমমণ্ডল বা মেরু অঞ্চলকে বলা হয় উচ্চ অক্ষাংশ। তো এই মধ্য অক্ষাংশ, উচ্চ অক্ষাংশে কিন্তু ঘূর্ণবাদটা দেখা যায়। দীর্ঘস্থায়ী ও মৃদু থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়, মানে এটা দীর্ঘস্থায়ী, খুব বেশি সময় ধরে হতে পারে, আবার মিডিয়ামও হতে পারে, মোটামুটিও হতে পারে। ঘূর্ণিঝড় নিম্নচাপ বা মৌসুমী বায়ুর সঙ্গে যুক্ত থাকে। ঝোড়ো বাতাস ও বজ্রপাত সহ হতে পারে, মানে খুব বেশি মানে বাতাস হচ্ছে, বজ্রপাত হতে, তার সাথে ঘূর্ণবাদ, এটা বৃষ্টিপাত হতে পারে। সো উদাহরণ দেখে নেব। বাংলাদেশ, ভারত ও আমেরিকার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সময় এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। মানে বাংলাদেশ, ভারত, আমেরিকার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সময় এই ধরনের বৃষ্টিপাত অর্থাৎ ঘূর্ণবাদ বৃষ্টিপাত হয়ে থাকে। ঘূর্ণবাদ বৃষ্টি আবার দুই ধরনের। কি কি? ক্রান্তীয় ঘূর্ণবাদ বৃষ্টি, আর একটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বৃষ্টি। নামগুলি মনে রাখবে। এইগুলি কি সেটা আমরা দেখে নিই। তো প্রথমেই রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাদ বৃষ্টি প্রক্রিয়া। জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘূর্ণবাদের কেন্দ্রস্থলে অবস্থিত নিম্নচাপের দ্বারা আকৃষ্ট হয়ে উপরে উঠে শীতল হয়ে ক্রান্তীয় বৃষ্টিপাত ঘটায়। কোনো স্থানে প্রবল নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে চারদিক থেকে ছুটে আসা শুকনো, ঠান্ডা ও ভারী বাতাসের উপর জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস উঠে যাওয়ার জন্য ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাতের সৃষ্টি হয়। তোমরা প্রিভিয়াস ক্লাসটা, বায়ু প্রবাহের ক্লাসটা দেখলে কিন্তু এই জায়গাটা একদম ইজিলি বুঝতে পারবে। তো সেই ক্লাসটা দেখে নাও, তারপরে সেইটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঘূর্ণবাদ বৃষ্টির সময় বিশাল অঞ্চল জুড়ে মেঘের সৃষ্টি হয়। যখন ঘূর্ণবাদটা বৃষ্টি হয়, তখন বিশাল অঞ্চল জুড়ে মেঘের সৃষ্টি হয়। সাধারণত এই জাতীয় বৃষ্টিপাত দীর্ঘ সময় ধরে ঝিরঝির করে পড়ে। এটা গেল ক্রান্তীয় ঘূর্ণবাদ বৃষ্টি। তারপর রয়েছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বৃষ্টি প্রক্রিয়া। নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ ও শীতল বায়ু পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয়, কিন্তু উষ্ণ বায়ু হালকা বলে তা ধীরে ধীরে শীতল বায়ুর উপরে উঠে আসে। উষ্ণ বায়ুতে থাকা জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে নাতিশীতোষ্ণ মণ্ডলীয় ঘূর্ণবাদ ঘটায়। দুই বিভিন্ন ধর্মী বায়ু প্রবাহের সংযোগ রেখা বা সীমান্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটে বলে একে সীমান্ত বৃষ্টি বলা হয়। তো সীমান্ত বৃষ্টি কোনটাকে বলা হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে, যেটাকে ফ্রন্টাল রেইনও বলা হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণ বৃষ্টি দীর্ঘক্ষণ ধরে টিপ টিপ করে পড়ে। জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের মাঝে মধ্যে ঘূর্ণবাদ বৃষ্টি হয়ে থাকে। মানে জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের যে অঞ্চল রয়েছে, সেখানে মাঝে মাঝে এরকম ঘূর্ণবাদ বৃষ্টিপাত হয়ে থাকে। তো এটাই গেল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বৃষ্টি প্রক্রিয়া। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। তো আজকে আমরা কি কি দেখলাম?
তো আমরা প্রথমেই দেখলাম যে অধঃক্ষেপণটা কি, অধঃক্ষেপণের প্রকারভেদগুলি। তারপর দেখলাম বৃষ্টির কিছু টাইপস রয়েছে, টাইপস অফ রেইনফল। প্রথমেই পরিচলন বৃষ্টিপাত, তারপর ষোলক্ষেপ বৃষ্টিপাত, তারপর আমরা কি দেখলাম ঘূর্ণবাত বৃষ্টিপাত। এগুলি বৈশিষ্ট্য দেখলাম, এগুলো উদাহরণগুলিও কিন্তু আমরা দেখে নিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হলো বৃষ্টিপাতের পরিমাপ। ওকে, বৃষ্টিপাতের পরিমাপ, কোনো জায়গায় কতটা বৃষ্টিপাত হয়েছে তা বৃষ্টিপাত পরিমাপক রেইন গজ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। মানে কোনো অঞ্চলে কতটুকু বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পরিমাপটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রেইন গজের সাহায্যে। নামটা মনে রাখবে। শীত প্রধান অঞ্চলে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। মানে শীত প্রধান অঞ্চলে, যেখানে ধরো মানে সবসময় ঠান্ডা থাকে, যেরকম ধরো বললাম কাশ্মীর, বা ধরো এখন বললাম সিকিম, তো এরকম জায়গাতে কি হয়, বৃষ্টির পরিবর্তে বৃষ্টি না হয়, বৃষ্টিতে তুষারপাত হয়ে থাকে, মানে স্নোফল হয়ে থাকে। ওই তুষার গলে যে জল হয় তা মেপে সেখানকার বৃষ্টিপাত পরিমাণ নির্ণয় করা হয়। আর সেই তুষারটা যখন গলে যায়, গলে যখন জল হয়, সেই জলটাকে মেপে তখন সেখানকার বৃষ্টিপাতের পরিমাণটা নির্ণয় করা যায়। বৃষ্টিপাত পরিমাপের একক হলো সেমি বা মিলিমিটার অথবা ইঞ্চিতে মাপা হয়। ওকে, তো এটা হলো বৃষ্টিপাতের পরিমাপের একক। সো আশা করি বুঝতে পেরেছো। রেইন গজ এই নামটা মনে রাখবে, তারপর তার এককটা কি সেমি বা মিলিমিটার এই নামটা মনে রাখবে। আর তুষারপাত অঞ্চলে বৃষ্টিপাতের পরিবর্তে কি হয়, শীতপ্রধান অঞ্চলে তুষারপাত হয়ে থাকে। আর সেই তুষার গলে যখন জল হয়, সেই জলটাকে মাপা হয়, মেপে বৃষ্টিপাতের পরিমাণটা নির্ণয় করা হয়। সেই বৃষ্টির জলটা কীভাবে মাপে, কী যন্ত্র দিয়ে? রেইন গজ যন্ত্র দিয়ে মাপে। ওকে, তো এটাই হলো বৃষ্টিপাতের পরিমাপের যন্ত্র। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। তো কি দেখলাম একটা রিকিপ আমি দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। সো আজকে হলো অ্যাটমসফিয়ার চ্যাপ্টারের লাস্ট পার্টটা কি, প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ কি সেটা আমরা দেখলাম। নেক্সট দেখলাম অধঃক্ষেপণের প্রকারভেদ, যেটা দুইভাবে হয়ে থাকে, তরলও হতে পারে, কঠিনও হতে পারে। তার মধ্যে কি কি রয়েছে? বৃষ্টিপাত, ইলশিগুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, স্লিট, তুষারপাত, শিশির, তুহিন। এগুলি হলো অধঃক্ষেপণের উদাহরণ বা তার প্রকারভেদও আমরা বলতে পারি। তো এগুলি আমরা ডিটেলসে দেখে নিয়েছি। তারপর আমরা স্টার্ট করলাম টাইপস অফ রেইনফল, খুব ইম্পর্টেন্ট। তো এটা আবার 3টা শ্রেণীতে রয়েছে, পরিচলন বৃষ্টিপাত, ষোলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাত বৃষ্টিপাত। প্রথমেই স্টার্ট করা পরিচলন বৃষ্টিপাত। তো এটা কি, তার উৎপত্তির কারণ দেখে নিয়েছি, প্লাস বৈশিষ্ট্য এবং এক্সাম্পল দেখে নিলাম। তারপর রয়েছে ষোলক্ষেপ বৃষ্টিপাত, তার উৎপত্তির কারণ বা এটা কিভাবে হয় সেটা দেখলাম, তার বৈশিষ্ট্য দেখলাম, উদাহরণ আমরা দেখে নিলাম। তার পাশাপাশি প্রতিবাদ ঢাল কি বা অনুবাদ ঢাল কি সেটা দেখে নিয়েছি, এবং বৃষ্টির ছায়া অঞ্চল কোনটাকে বলা হয়? অনুবাদ ঢালকে। পাশাপাশি এক্সাম্পল আমরা দেখে নিয়েছি। নেক্সট রয়েছে ঘূর্ণবাত বৃষ্টিপাত, তার উৎপত্তির কারণ দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম এবং উদাহরণও দেখে নিয়েছি। তো ঘূর্ণবাত বৃষ্টিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। তো এগুলি প্রক্রিয়াগুলি আবার ডিটেলসে দেখে নিয়েছি। তারপর দেখলাম বৃষ্টিপাতের পরিমাপ করার যে যন্ত্র রয়েছে রেইন গজ, কীভাবে মাপা হয়, কোন এককে, সেন্টিমিটার বা মিলিমিটার। ওকে, সো এটা আমরা দেখে নিয়েছি। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে, ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই জানাবে। ওকে, সো আর তাছাড়া তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, যেটাই প্রয়োজন হয়, যেভাবে প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর ফ্রি মক টেস্ট দিতে চাইলে চোখ রাখো যে দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে, বা তোমরা এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ফ্রি মক টেস্ট দিতে চাইলে। আর অ্যাপের মাধ্যমেও কিন্তু প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। নেক্সট আমরা যাব হাইড্রোস্ফিয়ারের চ্যাপ্টারের মধ্যে। ওকে, সো দেখা হবে পরবর্তী একটা ক্লাস। থ্যাংকস ফর ওয়াচিং।